সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকালের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, রান্নাটা করব। তবে তারই আগে আমি একটু এই দিকটায় এসেছি, এসে দেখি এই প্রজাপতিটা এইভাবে উড়ে বেড়াচ্ছে। হয়তো কোনো ফুলের মধু খাচ্ছিল, আমি আসাতে ডিস্টার্ব হচ্ছে না। আর বেশি জ্বালাতন করব না, আমি এখনই চলে যাচ্ছি। প্রজাপতিটার কালারটা না দারুণ ছিল, তাই একটু ভিডিও করলাম ওই আর কি। তো এখন আমি রান্না করছিলাম, তার মধ্যে ভাবলাম একটু এই লাউয়ের ডগা কেটে নিয়ে যাই। কয়েকদিন ধরেই এই বাবু বলছিল যে লাউয়ের ডগা রান্না করতে, তবে এই সেই করে অন্যান্য কিছু রান্নাই হচ্ছিল, কিন্তু লাউয়ের ডগা আর রান্না করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম ডালটা তো বসিয়েই দিয়েছি এক পাশে, অন্য পাশে লাউয়ের ডগাটাও রান্না করে ফেলবো। দেখুন দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ডগাই কাটা হয়ে গেছে, আর এই ডগাগুলো কিন্তু একদম জালি জালি, খেতে মনে হয় দারুণ টেস্ট হবে। আর যেহেতু কোনো সার প্রয়োগ করা হয়নি গাছটাতে, টেস্টটাও বেশ ভালোই হবে। আজ না আমার একটা নিজের হাতেই ভুল হয়ে গেছে। এই যে আমার হাতে এতগুলো ডগা দেখতে পাচ্ছেন, এই যে ডগাগুলো এইখানে আমি রেখেছি, এটা না আমার মাথা থেকে উড়েই গেছিলো। আর এত সুন্দর লাগছিল গাছের এই ডগাগুলো কাটতে, মানে দেখে মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। সবগুলো ডগাই বলছে আমাকে কাটো, আমাকে কাটো। শুনলে হয়তো হাসি পাবে, কিন্তু বাস্তব কথা এটাই। দেখতে না বেশ ভালো লাগছিল। আর সুন্দর জিনিস তো জানেন, আমাদের আবার সেটা সহ্য হয় না। যে কোনো সুন্দর জিনিসই মনে হয় ওটা যদি আমার হতো বেশ ভালো হতো। মোদ্দা কথা হলো, ডগাগুলো কাটতে কাটতে আমি ভুলেই গেছিলাম আমার অনেকগুলো ডগা কাটা হয়ে গেছে। এদিক থেকে ওদিক করতে করতে প্রায় অনেকগুলো ডগাই আমি কেটে ফেলেছি। আর এখন আমি যে কাজগুলো করছিলাম, আসলে ওদিক থেকে লাউ গাছটা আস্তে আস্তে আমার সিম গাছের ওপরে উঠে গেছে। আপনাদের তো আগের দিন শেয়ার করেইছিলাম। তাই মামনি বলেছিল সিম গাছের ওপর থেকে লাউ গাছটা একটু সরিয়ে দিতে। কোনো রকম আগের দিন সরিয়ে দিয়েছিলাম লাউ পাতাগুলো কাটার সময়, আজকে আর কয়েকটা ডাল সরাতে হবে। তাই লাউয়ের ডগা কাটার সময় ভাবলাম এই ডালগুলো সরিয়েই ফেলি। তাই এই যে কোনো রকমভাবে সরাচ্ছিলাম, কয়েকটা ডাল আবার না কেটেও ফেলতে হয়েছে। কাটার সময় একটু খারাপ লাগছিল, তবে কি করব, কয়েকটা ডালের জন্য আমার সিম গাছটা কিন্তু মরেই যেত। আর লাউ গাছের আসল জায়গাটা তো ওই সাইডে, ওটা এই দিক দিয়ে এই গাছগুলো কাটলেও কোনো সমস্যা হবে না। ঠিক যে এখান থেকে আমি ডালগুলো কেটে দিচ্ছি, সেখান থেকেই আবার মূল বেরিয়ে আবার গাছটা হয়ে উঠবে। আর সিম গাছের ওপর যদি থাকে, আমার সিম গাছটাই মরে যাবে। আর বেশ ফলন দিচ্ছে জানেন তো সিম গাছ থেকে। তাই এই ছোট্ট একটা কারণে সিম গাছটাকে মারতে চাইছি না। তো যখন লাউ শাক কাটছিলাম, দেখতেই পেলেন লাউ শাক কাটতে কাটতে এতগুলো হয়ে গেছে, অনেক কাটা হয়ে গেছে। দেখি কি করি, পুরো জালি জালি লাউ। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। আর দেখেছেন কতগুলো ডগা কেটেছি, কি জানি আমি যে কি করব বুঝতেই পারছি না। এদিকে ডালটাতেও উতল চলে এসেছে, এখন শুধু সম্বরা দিলে হয়ে যায়। আর ভাতটা তো আগেই করে রেখেছি, মানে ভাতটা করে তারপরেই ডাল বসিয়েছিলাম। দেখেছেন এখনো ধোয়া উঠছে ভাত থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমার লাউ শাকটাও রান্না করা কমপ্লিট। পুরোটা লাউ শাক করিনি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, একদিন পর আবার রান্না করব। আর সত্যি বলছি, খেতে যে কি দারুণ হয়েছে, দেখতে যতটা না ভালো লাগছে আর দ্বিগুণ টেস্ট হয়েছে। পর আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর আজ না অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছিল, সেগুলো দিয়েই বেশি পুজো দিয়েছি। ওইখানে আমার কৃষ্ণ ঠাকুর আর অর্জুন একসাথে আছে, এখানে রয়েছে গীতা, নীলামৃত। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 5 কি 10। আর এখন আমি রেডি হয়েছি একটা শাড়ি পরে, আর মুখে না একটু ব্লাশ করেছি, যে কারণে মুখটা একটু লাল লাল লাগছে। দেখতেও বেশ ভালোই লাগছে। ইদানিং দেখছি আমার ব্লাশ করতে খুব ভালো লাগে। আর এই শাড়িটা মামনির শাড়ি, প্রায় অনেক দিনেরই শাড়ি, কত বছর হয়েছে বলতে পারবো না। সেটা পরেই আমি একটু ভিডিও শ্যুট করলাম, আর ভিডিও হয়ে গেছে। সেভাবে আজকে না ফটো তুলতে পারিনি, দাঁড়ান গরম লাগছে, চুলটা বেঁধে নিই। ক্লিপটা ওই তারে লাগিয়ে রেখেছিলাম ভিডিও করার সময়, জামা কাপড় মেলা তারে আর কি। আর আজকে যা গরম পড়েছে, সূর্যি মামার টেম্পারেচার আজকে প্রচণ্ড হাইতে আছে। গরমের কারণে চুলগুলো মুখের সাথে আটকে গেছে, কেমন যে লাগছে। আর এইখানে দেখুন কেটে গেছে, ব্লাশ করার সময় বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে কালকে রাতে না কারেন্ট ছিল না, তখন হয়তো ঘামের কারণে মুখ চুলকাতে গিয়ে নখে কেটে গেছে। যাই হোক, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এখন বাজে ওই 1:30টা মতো। আর এখন না আমি এই কিছু জামা কাপড় তুলে নেব, আর যেগুলো শোকায়নি সেগুলো উল্টে পাল্টে দেব। কারণ এক সাইডে যদি থাকে, যেরকম টেম্পারেচার আজকে, আর রোদের তো প্রচণ্ড তাপ, এমনি রাজস্থানে রোদটা একটু বেশিই থাকে,
তো যদি উল্টে পাল্টে না দিই তাহলে কালার তো জ্বলেই যাবে আর জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এরকমই একটু করি, যখন মেলে দিই তখন আধা ঘন্টা কি 1 ঘন্টা পর একটু সাইডটা পাল্টে দিই। আজকে যেহেতু ভিডিও করছিলাম তাই একটু লেট হয়ে গেছে। আর সেমন কিছুই শোকায়নি, মানে কলারের দিকগুলোতে একটু একটু ভেজা আছে, তাই সবগুলো উল্টে পাল্টে দিলাম। আর শুধুমাত্র আমার একটা নাইটিই শুকিয়েছে আর 2 না 3টে গামছা শুকিয়েছে, তো সেগুলোই আমি এখন তুলে নেব। এই জামা কাপড়গুলো তুলে রেখে আমি একটু ঘুমোবো, মাথাটা না খুব ধরেছে আর রোদে বেরোলেই আমার কেমন একটা মাথায় যন্ত্রণা করে। সেই জন্যই তো সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি ঘরের ভেতরে থাকি, যাতে আমার রোদে বেরোতে না হয়। সবাই শুনলে হাসে। আমার বর বলে কি জানেন, বলে তোমার তো শৌখিন শরীর, সেই জন্য তুমি রোদে বেরোতে পারো না, তোমার শীতে অ্যালার্জি, এমন অবস্থা। তবে এটা ঠিক কথা, কিন্তু আমি কাজটাও তো করি, সেই জিনিসটা না সব সময় কেউ দেখে না। কাজ করে তারপরেই তো শুয়ে থাকি, তাই না? তবে হ্যাঁ, এগুলো কিন্তু বরের নামে নালিশ না, এগুলো একটু অভিমান। চলুন এখন একটা আপনাদের দারুণ জিনিস দেখাবো। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পাঁচিলের এই সাইডটায় বাজরা হয়েছে। দাঁড়ান, বাজরার সাথে পরিচয় করায়। গম দিয়ে যেরকম রুটি তৈরি হয়, বাজরা দিয়েও রুটি তৈরি হয়। এটা হয়তো গমের কোনো চাচাতো খুড়োতো ভাই হবে। যাই হোক, পরিচয় পর্ব শেষ করলাম, এখন বলি। এখানে বাজরাগুলো কাটা হচ্ছে, তো এটার ফলন হয়ে গেছে তাই কাটা হচ্ছে। আর ওই ট্রাক্টর টাইপের একটা মেশিন দিয়ে কাটা হচ্ছিল, তো আমিও এটা ফার্স্ট টাইম দেখলাম। বাজরা তো দেখেছি রাজস্থানে আসার পর, তবে বাজরা কাটা আজকে দেখলাম। এই দেখুন, এই সাইডে কাটা হয়ে গেছে আর কাটাগুলোকে নুইয়ে রেখেছে, মানে ওই শুইয়ে শুইয়ে রেখেছে। আর একটা বাজরা তো রেখেই দিয়েছে, একটা না সরি অনেকগুলো। যাই হোক, ওনারা বাজরা কাটতে থাকুক, এখন আমার অন্যান্য কাজ আছে, চলুন সেগুলো করব। তারপর কিছু কাজবাজ করছিলাম, এরই মধ্যে আমার বর চলে এসেছে আর ও ফোন করে বলেছিল মাছ আনবে। তো কোথায় নাকি যাচ্ছে ওর একটা বন্ধু, তাই বলল আমি গিয়ে মাছ আনবো। কয়েকদিন ধরেই আমার মাছ খেতে ইচ্ছা করছে, তো ও যখন মাছের সন্ধান পেয়ে গেছে তাই ওকে আর না করিনি, বললাম ঠিক আছে নিয়ে আসো। তো সেরকম হাইফাই মাছ না হলেও রাজস্থানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি খাওয়া যায়। ওই রুই মাছ, পাঙাশ মাছ, ওইগুলো। মাঝে মাঝে ছোট তেলাপিয়া পাওয়া যায় হয়তো, তবে ওটা আমাদের দূরত্বে অনেক দূর পড়ে, সেই কারণে যাওয়া হয় না। এখানে এসে একবারই খয়রা ইলিশ আর তেলাপিয়া মাছ খেয়েছিলাম, সেটা না হলেও 2 বছর হয়ে গেছে। মানে রাজস্থানে এসে 2 বছর আগে খেয়েছিলাম, আর কলকাতায় গেলেই তো খাওয়াই পড়ে। যাই হোক, দেখুন মাছগুলো ঢেলে নিয়েছি, প্রায় 1.5 কিলোর একটু বেশি হয়তো হবে মাছটা। ওর কাছে অবশ্য শোনা হয়নি, তবে আন্দাজ দেখে মনে হচ্ছে 1.5 কিলোই হবে। তো এই মাছগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আমার বর কিন্তু মাছ ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ওর জন্য 2 পিস মাছ ভেজেও নিয়েছি, এখন ওকে গিয়ে দেব। আমি না মেনলি মাছ পছন্দ করি, তবে সব রকম মাছ ভাজা আমার খেতে ইচ্ছা করে না। ওই শুধু ইলিশ মাছ, তারপর পুঁটি মাছ, এই ধরনের মাছ ভাজা খেতে ভালো লাগে। না না, এটার রাতের রান্নার কিছু হচ্ছে না, এটা হচ্ছে সন্ধ্যার সময় একটু পরোটা খেতে ইচ্ছা করলো আমার বরের, তাই ওকে পরোটা করে দিচ্ছিলাম। হঠাৎ করে খেতে ইচ্ছা করেছে, ও এই রাত হয়ে গেছে তবুও দোকানে গিয়ে ময়দা এনে দিল। ঘরের ময়দাটা শেষ হয়ে গেছিলো তাই। তো এখন আমি ময়দাটা করছি, আর অন্যদিকে আমার রান্নাও কিন্তু হচ্ছে। এখন আমি ময়দাটা এইভাবে মেখে নিলাম। এখন ওই 3 কোনা করে যে পরোটাগুলো করে সেগুলোই করব। মাখানোর সময় একটু চিনি বেশি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আমার বর আবার চিনির পরোটা খেতে খুবই ভালোবাসে। তবে রেসিপিটা হয়তো অনেকেই জানে, মেনলি আমি আমার বরকে প্রথম চিনির পরোটা করে খাওয়াই, তাই ও আমার হাতে চিনির পরোটা খেতে খুবই ভালোবাসে। এই তো চিনির পরোটাও রেডি, আর একটু পিস ছোটই করেছি যাতে দেখতে ভালো লাগে। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।